তো আজকে যে বিষয়টি নিয়ে আমাদের তো বার্নিং দুটো ইস্যু এখন চোখের সামনে আমি দেখতে পাচ্ছি। ইদানিং কিছুদিন আগে বাংলাদেশে একটি বড় রাজনৈতিক পালাবদল বলুন বা একটা গণ অভ্যুত্থান বলুন, সেটা ঘটে গেল। সেটা নিয়ে এর পরের একটা এপিসোডে আমি আলোচনা করব। এখন যেটা আমাদের সামনে যেটা চলছে এখন, বাংলাদেশের এটা অনেক বড় ঘটনা, সেই তুলনায় হয়তো ছোট, কিন্তু আমাদের খুব আশেপাশের একটি ঘটনা এখন নিউজ মিডিয়াতে খুব উঠে আসছে। সেটা হচ্ছে যে এই আরজি করে একজন পাঠরতা ডাক্তার, মানে উনি যতদূর সময় এমডি করছিলেন এবং ইন্টার্নশিপ করছিলেন, তো উনি মার্ডার হয়েছেন এবং আমরা সেই সময় ভেবেছিলাম যে এবং ধর্ষণ করা হয়েছে ওনাকে। তো কীভাবে হয়েছিল ঘটনাটা, যেটা আমরা মিডিয়াতে জানতে পেরেছি যে ওই ডাক্তারদের যখন রাত্রিবেলা কোনো রাউন্ড থাকে বা ডিউটি থাকে বা তখন কিন্তু রেস্ট নেওয়ার সেরকম কোনো জায়গা নেই আর কি, স্পেসিফিক জায়গা। সেই তুলনায় ওনাদের একটি হল আছে, সেই হলে এসি আছে। এই প্রচণ্ড গরম, তো ওনারা ওইখানে গিয়ে রেস্ট নেন। তো এই ভদ্রমহিলা ইনি বা মেয়েটি, আমার মেয়েটি বলবো হয়তো, কারণ অনেকই বয়সে ছোট, আমার মেয়ের বয়সী বা মেয়ের থেকে হয়তো 4-5 বছরের বড় হবে, পুকুলেরও 20 বছর হলো। তো এই মেয়েটি ওখানে যায় রেস্ট নিতে বা ঘুমোতে। তারপরের দিন সকালবেলা তাকে পাওয়া যায় অর্ধ বিবস্ত্র অবস্থায় এবং তাকে ধর্ষণ করা হয়েছে বোঝা যায় এবং সে মারা গেছে, মানে তাকে মার্ডার করা হয়েছে। তো পুলিশ সেই সময় এসে প্রথমে বলে যে না, দেখে তো মনে হচ্ছে না যে শ্বাসরোধ করে মারা হয়েছে বা কিছু, দেখতে হবে, এবং পুলিশ বডি নিয়ে যায়। পরবর্তীকালে পোস্টমর্টেম হয় এবং জানা যায় যে তাকে মার্ডার করা হয়েছে এবং ধর্ষণও করা হয়েছে এবং তার শরীরে প্রচুর রকম আঘাতের চিহ্ন, কলারবোন ভাঙা, হাতের আঙ্গুল মুচড়ে ভেঙে দেওয়া, বিভৎসভাবে মানে তার উপর একটা অত্যাচারের পরিস্থিতি আমরা দেখতে পাই। এবং সেটা নিয়ে কিন্তু সমগ্র সোশ্যাল মিডিয়া এবং বাংলার বেশ কিছু লোক তারা উত্তাল হয়ে ওঠে। ডাক্তার কমিউনিটি তারা এটা নিয়ে হরতাল করে এবং সারা দেশে তারা মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করে এবং আগামী দিনেও 14 তারিখেও একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হচ্ছে, সেটা বলে আমি শুনতে পাচ্ছি। তা আমার এই বিষয়ে দু একটা খুব চিন্তা হয়, জানেন তো, যে আমাদের ছেলেরা মেয়েরা তারা তো বাইরে পড়তে যায়, তারা বিভিন্ন কাজে কর্মে যায়, তো তারাও যে কোনো সময় এই ধরনের ঘটনার শিকার হতে পারে, এটা ভাবলেই কিন্তু খুব টেনশন হতে শুরু। আজকাল আমার মেয়ে বড় হয়েছে, এই জাস্ট ফার্স্ট ইয়ার, মানে সেকেন্ড সেমিস্টার ওর কমপ্লিট হলো, কলেজে বহু সময় কাটায়। খুব চিন্তা লাগে যে যে আবার কোনো বিপদে পড়লো না তো বারবার করে ফোন করে রেখে যায়। কিন্তু তাতেও কিন্তু আমি বলেছি যে না, ফোনটা কিন্তু সাইলেন্ট করো না। এই ক্লাসের সময় আমি বললাম তাহলে কলেজের টাইম যখনই শেষ হবে তখনই কিন্তু ফোনটা অ্যাটলিস্ট মনে করে সেটা সাইলেন্টটা সরিয়ে দেবে আর কি, যাতে কল করে বুঝতে পারি, কারণ সাইলেন্ট থাকে বুঝতে পারে না। তারপরে ধরুন টিউশনই পড়ায়, আবার হয়তো একটু আড্ডাও মারে, কিন্তু খুব চিন্তা হয়, দুশ্চিন্তা হয়। তো এখন প্রশ্ন হচ্ছে, যে প্রশ্নটা সবার মনে ঘুরছে, যে এই জিনিসটা কেন হলো। আচ্ছা, একটা জিনিস বলি, সেটা হচ্ছে পুলিশ একজনকে অ্যারেস্টও করেছে এবং তার বিরুদ্ধে একটি এভিডেন্স পাওয়া যায় যে তার একটা ওই কি যেন বলে, ব্লুটুথ হেডফোন ওই ডেড বডির পাশে পাওয়া যায় এবং এই সিসিটিভি ফুটেজ দেখে ওইখানকার কোনো সিসিটিভি ফুটেজ নেই, ওখানে যাওয়া আসার রাস্তায় যে কিছু সিসিটিভি ফুটেজ পাওয়া যায়, সেটা দেখে একজনকে পাওয়া যায় যে বহিরাগত। তো তাতে পুলিশ তাকে জেরা করে, তার নাকি যাতায়াত আছে হসপিটালে, তাকে পুলিশ জেরা করে এবং জেরা করে করবার সময় তার ফোনটা সুইচ অন করা হয়। ফোনটা সুইচ অন করতে দেখা যায় যে এই ব্লুটুথটাও তখন না, ফোনটা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় এবং এই ব্লুটুথটা অন করতে দেখা যায় যে ওটার সঙ্গে কানেক্ট হয়ে গেছে। তো ক্রাইম সিনে এই জিনিসটা পাওয়া গেল সঙ্গে সঙ্গে। তো তাতে পুলিশ কিন্তু তাকে অ্যারেস্ট করে নেয় যে এই লোকটা ইনভলভড আছে। পরবর্তীকালে নাকি শোনা কথা, এগুলো কোর্টে যে সময় উঠবে সে সময় হয়তো প্রমাণ হবে, তারপরে নাকি সে তার অপরাধ স্বীকার করেছে
এখন ব্যাপারটা হচ্ছে যে এই মহিলাকে প্রথম একটা প্রশ্ন, যেটা আমি যেহেতু নিজে মেডিকেলের সঙ্গে কিছুটা যুক্ত, আমরা মেডিকেল জুরিসপ্রুডেন্স পড়েছিলাম, যে এখন কিছু টেকনিক্যাল ব্যাপার নিয়ে প্রচুর লোকের চিন্তাভাবনা হচ্ছে। এখন তো অ্যাকচুয়ালি গুগলের যুগ, ইন্টারনেটের যুগ, এখন সবাই সব জানে, তো বা জানবার চেষ্টা করে, অনেক সুযোগও হয়েছে জানবার। তো যেটা নিয়ে প্রশ্ন উঠছে যে একে কি ধর্ষণ করে তারপরে খুন করা হয়েছে, না খুন করে তারপরে ধর্ষণ করা হয়েছে। তো এটা নিয়ে বিভিন্ন রকম থিওরি বিভিন্ন লোক বলছে। কেউ বলছে যে যেটা স্বাভাবিক, সাধারণত এইসব কেসে দেখা যায় যে ধর্ষণ করলো, ধর্ষণ করে হয়তো খুন করে দিল, কারণ এভিডেন্স লোপাট করবার জন্য, যাতে এ সাক্ষী দিতে না পারে, যেটা হামেশাই দেখা যায়। কিন্তু কিছু এভিডেন্স আসছে, যে এভিডেন্সগুলো দেখে অনেকে বলছে, মেডিকেলে একজন স্টুডেন্টকে বলতে শুনলাম যে না, সেটা হয়তো হয়নি, হয়তো, যদিও এটা এটা একদম শিওর নয়, যখন পোস্টমর্টেম রিপোর্ট বা ফরেন্সিক রিপোর্ট পুরোপুরি আসবে, এটা কোর্টে বিচার্য বিষয় হবে, মামলা হবে, যে তখন হয়তো জানা যাবে। তো যাই হোক, তারা যেটা বলছে যে প্রথমে খুন করা হয়েছে, তারপরে তাকে ধর্ষণ করা হয়েছে। আরও কিছু মেডিকেল এভিডেন্স, ফরেন্সিক এভিডেন্স থেকে বলছে যে তার জামা কাপড় কোথাও ছেঁড়া ছিল না, তার ঊর্ধ্বাঙ্গের যে জামা ছিল সেই জামাটি সে পরেছিল, এবং তার নিম্নাঙ্গে যে জামা, তার জিন্স প্যান্ট বা তার অন্তর্বাস, সেগুলি খোলা ছিল এবং পাশেই রাখা ছিল, সেগুলো ছেঁড়াছিঁড়ি হয়নি। যেটা ধর্ষণ, মানে খুনের আগে ধর্ষণ বা অজ্ঞান হয়ে যায়নি, সেটা ধর্ষণ করতে গেলে এগুলো ছেঁড়াছিঁড়ির স্কোপ থাকে, কারণ সে মেয়েটি স্বাভাবিকভাবে বাধা দেবে। এক্ষেত্রে তো সেটা বাধা দেওয়ার মানে, যদিও অন্য জিনিস, অন্য এভিডেন্সে কারোর সঙ্গে মারামারি ধস্তাধস্তি হয়েছে এটা বোঝা গেছে, কারণ তার নখের মধ্যে রক্ত বা তার যে ধরনের ইনজুরি হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে তার সঙ্গে কেউ একজন হাতাপাই করেছে, তার চুল ছিঁড়ে পড়ে রয়েছে বিভিন্ন জায়গায়, সেগুলো হয়েছে। কিন্তু ধর্ষণের সময়, স্পেসিফিক জামা কাপড় খোলার সময়, সেই সময়টায় সে আর বাধা দিতে পারেনি। তো তাতেই সন্দেহ হচ্ছে যে আইদার তাকে খুন করে অথবা তাকে অজ্ঞান করে তারপরে তাকে ধর্ষণ করা হয়েছে। যেটাই হয়ে থাক, আগে খুন অথবা আগে ধর্ষণ, যেটাই হয়ে থাক, এই অপরাধটি বিশ্বের একটি জঘন্যতম অপরাধ। খুনটাও ভয়ঙ্কর একটা অপরাধ, যৌন নির্যাতন বা ধর্ষণ এটাও একটা ভয়ঙ্কর অপরাধ। কিন্তু তো আমরা না, কিন্তু বলবো না, এবং আমরা সবাই সাধারণ মানুষ হিসেবে আমরা সবাই চাই যে বা যারা প্রকৃত দোষী, তাদেরকে দোষী সাব্যস্ত করে এবং তাদেরকে একদম কঠিনতম সাজা দেওয়া হোক এই ব্যাপারে, আমাদের দেশের আইন যেটা পারমিট করে। এই বিষয়ে আমি একটা কথা বলতে পারি, আমাদের কোনো একজন নেতা, তিনি বলেছেন যে এনকাউন্টার করে দেওয়া উচিত, এই করা উচিত। সত্যি এটা একটা, লোকে ইমোশনালি চার্জড হয়ে কথাটা বলতে পারে, এনকাউন্টার করে দাও, মেরে দাও, কিন্তু সেটা সঠিক পদ্ধতি নয়। দেশের আইন আছে, সেই আইন আনুক, যা ব্যবস্থা নেওয়া যায় সেটাই নেওয়া উচিত, এবং তার যা শাস্তি হয় সেই শাস্তি দেওয়া উচিত। আচ্ছা, আরেকটা কথা উঠে আসছে, তারা বলছেন যে একজন করেনি এই ক্রাইমটা, এর মধ্যে 2-3 জন বা একাধিক জন এটাতে ইনভলভড আছে, কারণ যে ধরনের ইনজুরি মেয়েটির হয়েছে, সেই ইনজুরি নাকি একজনের পক্ষে ইনফ্লিক্ট করা প্রায় অসম্ভব ব্যাপার। আমি জানি না, এই বিষয়ে আমি বিশেষ কিছু বলতে পারবো না। একজনে করতে পারে, না দুজনে করতে পারে, না 3 জনে করতে পারে, এবং কাউকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে কিনা, কিন্তু অনেক লোকে এই কথাটা বলছেন। তো আমার একটা মত আছে এই ব্যাপারে, সেটা হচ্ছে যে পুলিশ তো এটা নিয়ে তদন্ত করছে। আমাদের মুখ্যমন্ত্রীও বলেছেন যে পুলিশ যদি তদন্ত করে ঠিক বের করতে না পারে, তাহলে 7 দিনের মধ্যে তাহলে এটা সিবিআই তদন্ত দেওয়া হবে। যাই হোক, যে কোনো তদন্তকারী সংস্থা তারা যেন এই ব্যাপারটাকে খুব দ্রুততার সঙ্গে এই তদন্তটাকে শেষ করে এবং কোর্টে তাদের এভিডেন্স বা কেস রিপোর্ট প্রোভাইড করে, এবং যা যা শাস্তি হওয়া উচিত।
এবার প্রশ্ন হচ্ছে যে অন্য লোক ইনভলভড আছে কিনা, সেটা এত শিওর হয়ে লোকে কি করে বলছে? সবাই কি জানে যে কতটা ইনজুরি একজন মানুষ করতে পারে বা কতটা ইনজুরি 4 জন মানুষ করতে পারে? এটা কিন্তু বোঝা খুব মুশকিল। হতে পারে যে 1 জন করেছে, হতে পারে যে 4 জন করেছে, বা 10 জন করেছে, কিন্তু এটা শিওরলি বলে দেওয়া একটা হাঞ্চের উপর বেস করে, মানে আমার মনে হচ্ছে যে 3 জন বা 4 জন বা একাধিক জন করেছে, সেটা কিন্তু বলা, এবং না সেটা বলতে পারে মানুষ, আমি বলতে পারি যে, বা কেউ একজন বলতে পারে যে 1 জন করেনি, এটা নিশ্চয়ই 2-3 জন করেছে, 10 জনও বলতে পারে, 100 জনও বলতে পারে, কিন্তু 1 লক্ষ জন যখন এই কথাটা বলে তখন কি হয়, তার একটা অন্য আঙ্গিক তৈরি হয়ে যায়। পুলিশের উপর প্রেশার ক্রিয়েট করা হয় বা আমাদের প্রশাসনের উপর প্রেশার ক্রিয়েট করা হয় যে না, এটা যেটা তদন্ত হচ্ছে এটা ঠিক হচ্ছে না, নিশ্চয়ই কিছু ধামাচাপা দেওয়া হচ্ছে। ধামাচাপা দেওয়ার মতন কিন্তু অনেক বিষয় আছে। আরজি কর মেডিকেল কলেজ কি আমাদের পশ্চিমবঙ্গ তথা দেশের ম্যাক্সিমাম মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজ, এমনকি সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, এইখানে অনেক কিছু ধামাচাপা দেওয়ার মতন ব্যাপার কিন্তু থাকে, যেগুলো পাবলিকের সামনে এলে ডাক্তাররা বা স্টেট বা দেশের সরকার বা আমাদের হেলথ মিনিস্ট্রি তারা কিন্তু খুব মুশকিলে পড়ে যাবে। ওষুধ চুরি হয়, অর্গান ডোনেশন নিয়ে এখন একটা কথা হচ্ছে, মানে অর্গান চুরির একটা চক্র নিয়ে কথা হচ্ছে, হতেই পারে। বেড বেড পাওয়ানোর একটা বিরাট বড় চক্র কাজ করে, কে কি ট্রিটমেন্ট পাবে না পাবে সেগুলো নিয়ে প্রচুর রকম কিন্তু 2 নম্বরই চলে, ঠিক আছে, এবং প্রচুর চক্র কাজ করে, কে বেড পাবে কে বেড পাবে না, কে সঠিক চিকিৎসা পাবে কে পাবে না, কে দ্রুততার সঙ্গে সঠিক চিকিৎসা পাবে কে পাবে না, এগুলো কিন্তু অনেকটাই নির্ভর করে হচ্ছে তার কি মুরব্বি ধরা আছে বা তার কি দালাল ধরা আছে তার উপরে। তো এগুলো নিয়ে প্রশ্ন উঠতেই পারে, এবং এই প্রশ্নগুলো কিন্তু মাঝে মাঝে ওঠে, আবার ধামাচাপা পড়ে যায়, আবার যখন এই ধরনের একটা ঘটনা ঘটে তখন এই প্রশ্নগুলো উঠে আসে যে এইটা কেন উঠলো, যে মার্ডারের মোটিভ খুঁজবার জন্য, কেন এই মেয়েটিকে মারা হলো বা কে মারলো কেন মারলো। স্বাভাবিক একটা হতে পারে যে একজনের ওর উপর টার্গেট ছিল এই ছেলেটির, যে ছেলেটি সঞ্জয় রায় না কি নাম, অর রায় কি নাম, সেখানে এই ছেলেটি ওই ওকে দেখে মানে পছন্দ হয়েছে বা ওকে দেখে একটা প্রে মনে হয়েছে, তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে ধর্ষণ করবার জন্যই এই তাকে অ্যাটাক করেছে এবং তাকে খুন এবং ধর্ষণ করেছে, হতে পারে। আবার 2-3 জন মিলে প্ল্যান করেছে, এটাও হতে পারে। তার মুখ্য উদ্দেশ্য যে এই মেয়েটিকে ধর্ষণ করব, সেটাও হতে পারে, তার উপর যৌন নির্যাতন করব, সেটাও হতে পারে। এরকম মানুষও তো আছে, প্রচুর আছে, মানে যারা কাউকে জোর করে তাদের যৌন লালসা মেটাতে চায়, এবং এর অন্য কোনো কারণ নাও থাকতে পারে। এরকম হতেই পারে যে আর অন্য কিছুই এর মধ্যে ইনভলভ নেই, এবং তার মধ্যে ডাক্তার ইনভলভ থাকতে পারে, ইন্টার্ন ইনভলভ থাকতে পারে, সাধারণ এই যে এই লোকটি বাইরের লোক সে ইনভলভ থাকতে পারে, এমনকি কোনো রোগীও ইনভলভ থাকতে পারে। যতক্ষণ না তদন্ত করে সঠিক রিপোর্ট উঠে আসছে, যতক্ষণ না এটা বিচার মানে আমাদের যে কোর্ট সেখানে যাচ্ছে, তো কিছুই কিন্তু সঠিকভাবে বলা 100% বলা এটা সম্ভব নয়। আবার এটাও হতে পারে যে কোনো কিছু একটা হয়তো চক্রান্ত চলছিল, বা কোনো কিছু একটা হয়তো এই মেয়েটি জেনে গেছিল কোনো একটা 2 নম্বরীর ব্যাপার, এই যে মেডিকেল কলেজের কিছু একটা 2 নম্বরী ব্যাপার সে জেনে গেছিল, বা তার কারোর সঙ্গে শত্রুতা তৈরি হয়েছিল, যে কারণে তাকে খুন করে, এবং যারা খুন করতে গেছিল তারা তারপরে ধর্ষণ করে, এরকমও হয়ে থাকতে পারে। কিন্তু এখন আসছে কিন্তু আমার এই বিষয়ে একটা কথা আছে, আমরা প্রত্যেকেই চাই যে যে দোষী সে যেন সাজা পায়, এর বাইরে আমরা কি চাই এটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে। এই যে অনেকেই চাইলো যে ওখানকার প্রিন্সিপালকে পদত্যাগ করতে হবে, চাপের মুখে উনি পদত্যাগ করলেন, ওনাকে আবার একটি অন্য মেডিকেল কলেজে প্লেস করা হলো, সেখানেও ছাত্ররা তালা দিয়ে দিল, ওনার এগেনস্টে প্রচুর অভিযোগ।
এরকমই একটা ঘটনা কিন্তু বাংলাদেশেও ঘটেছিল। কেমন ঘটেছিল, মানে আন্দোলনের দিশা, প্রচুর আন্দোলন হচ্ছে, তো এখন তো জেনজি বা সাধারণ মানুষও অনেক আন্দোলনে জড়িয়ে পড়ছে, কারণ বেশিরভাগ মানুষই খুশি নেই, খুব একটা খুশি নেই যা পরিস্থিতি চলছে। কিন্তু এই আন্দোলনটার দিশাটা বদলে বদলে যায়। যেমন ধরুন, এই বাংলাদেশে বলছিলাম কোটা বিরোধী আন্দোলন হচ্ছিল, হাইকোর্টের একটি রায়ে পুরনো একটি কোটা বহাল হয়েছিল, কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে প্রচুর ছাত্র এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিল, পুলিশ গুলি চালিয়েছিল। তারপরে গিয়ে সরকার বলে যে না, আমরা সুপ্রিম কোর্টে কেসটাকে তাড়াতাড়ি নেওয়ার জন্য, টেক আপ করবার জন্য আবেদন করা হয়। সুপ্রিম কোর্ট নিয়ে বলে না, এই ধরনের কোটা থাকবে না, কোটা অনেক কমিয়ে দেওয়া হয়। কিন্তু আন্দোলন থামেনি। তারা তারপরে চাইলো যে না, এই যে যারা গুলি চালিয়েছে তাদের শাস্তি চাওয়ার থেকেও বড় কথা, তারা চাইলো হাসিনা সরকারের অপসারণ। হাসিনা সরকারের অপসারণও হয়ে গেল, খুব তড়িঘড়ি একটা বিপ্লব হলো, 12 দিন 14 দিন তার মধ্যে একটা বিপ্লব হয়ে গেল, এবং একটি দেশ তার যা অবস্থা তা আপনারা সবাই জানেন। সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি পরের আরেকটি ভিডিওতে, যেখানে ওইটা নিয়ে আলোচনা করব। আজকে আরজি করে ফিরে আসি। এই যে আরজি করের এই যে আন্দোলনটা, এই আন্দোলনটা কোথায় যাবে? এই আন্দোলনটা কি অধ্যক্ষ বা প্রিন্সিপাল ওই কলেজ থেকে, অধ্যক্ষ না, প্রিন্সিপাল ওই কলেজ থেকে, এই আন্দোলনটা কোথায় যাবে? প্রিন্সিপাল উনি রিজাইন করলেন, খুব ভালো কথা। আন্দোলন থেমে গেল? না, যায়নি। এরপরে কি চাইবে? যে স্বাস্থ্যমন্ত্রী যিনি আছেন তিনি রিজাইন করুন। তারপরে কি চাইতে পারে? যে না, সিএম আছে, সিএম রিজাইন করুন। কিন্তু এগুলো হয়ে গেলে কি সমস্যার সমাধান হয়ে যাবে? আমার মনে হয় হবে না। এই আন্দোলনের বা এই ঘটনার সুযোগ নিয়ে অন্য অনেক লোক অনেক দাবা খেলবে, অনেক পাশা খেলবে, এবং তাতে গিয়ে আমাদের যে প্রচলিত ব্যবস্থা, এই ব্যবস্থাটা ভেঙে যাবে, ভেঙে পড়বে। এবং তারপরে কি হবে কেউ জানে না। যেমন বাংলাদেশে আজকে কি হবে, আগামীকাল কি হবে, আগামী 7 দিনে কি হবে, বা কয়েক মাসে কি হবে, কেউ জানে না। সেরকমই আন্দোলন যখন সর্বগ্রাসী হয়ে ওঠে, তখন কি হবে কেউ জানে না। আমি একটা উদাহরণ দিলাম, নাও হতে পারে। আমি কয়েকটা প্রশ্ন আমার মাথার মধ্যে ঘোরে, যে অনেকে বলছেন ইন্টার্নরা ইনভলভড। আবার আচ্ছা, ধর্ষণ তো প্রচুর হয়, খুনও প্রচুর হয়। এই যে একজন ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, খুব অন্যায় হয়েছে, অবশ্যই অন্যায় হয়েছে। ডাক্তাররাও রোগীদের ধর্ষণ করে, সেরকম ঘটনাও ঘটে, আপনারা সবাই জানেন, মিডিয়াতে আসে, আবার অনেক সময় মিডিয়াতেও আসে না। কারণ ওই যে হসপিটালের চৌহদ্দিটা, ওই চৌহদ্দিটা সাধারণের কিন্তু এখতিয়ারের মধ্যে নয়। অনেক হসপিটালে ওটিতে বা আইসিইউতে বিভিন্ন রকম ঘটনা ঘটে। আমার মনে পড়লো আমার এক বন্ধুর কথা, সে বন্ধু মারা গেছে। সে বন্ধু বহুদিন ধরে ভর্তি ছিল আমাদের দুর্গাপুরেরই একটি নাম করা বেসরকারি হাসপাতালে, এবং তার শেষের দিকে বিল আর তার পরিবার দিতে পারছিল না। তো হসপিটাল থেকে বারবার করে চাপ দিচ্ছে, ভয়ঙ্কর চাপ দিচ্ছে। আমরা টাকা জোগাড় করার চেষ্টা করছি বন্ধু বান্ধবরা। শেষ পর্যন্ত টাকা মিটিয়ে, কিছুটা টাকা মিটিয়ে বাকিটা ওরা ছেড়ে দিতে বাধ্য হলেন, কারণ আমরা দিতে পারতাম না। সেই টাকা মিটিয়ে তাকে সেই হাসপাতাল থেকে বের করে নেওয়া হয়। তারপরে ছেলেটি 15 দিন আরও বেঁচে ছিল, অন্য হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। তো সে একটি কথা বলেছিল, সে, আমি আজকে হয়তো প্রমাণ করতে পারবো না কারণ সে বেঁচে নেই। সে একটি কথা বলেছিল আমাকে, জানিস, আইসিইউতে আমাকে এসে চড় মারে, তাকে চড় মারে, তাকে বলা হয়, তাকে বলছে, কি বলছে না, तेरा परिवार का लोग तुझे भूल गया है, तू मर जाएगा, तू मरता क्यों नहीं है, বলে ঠাঁটিয়ে তাকে নাকি বারবার করে চড় মারছে। এরকম ঘটনা ঘটেছে তার সঙ্গে। বিশ্বাস করুন বা না করুন, আমি বিশ্বাস করব কি না করব এটা আমার এবং আপনাদের নিজেদের চয়েস। কিন্তু
খুঁজলে এরকম ঘটনা আরও উঠে আসবে আমার বিশ্বাস। আমি যেহেতু কোনো রকমভাবে মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত, এরকম বহু ঘটনা আমার চোখে আসে যেখানে ডাক্তাররা বা হেলথ স্টাফরা তারাও কিন্তু খুব অন্যায় ব্যবহার রোগীদের সঙ্গে করে। তো সেখান থেকেও তো আন্দোলন হতে পারে। আন্দোলন হলো সেক্ষেত্রে কী হয়, হসপিটালে গিয়ে ভাঙচুর হয়ে গেল, সেরকম না, এই ধরনের আন্দোলন হতে পারে। কিন্তু সেটা করবে না। কেন করবে না? তার কারণ তার মানুষ জানে যে আমাদেরকে তো যেতে হবে সেই হাসপাতালে, সেই ডাক্তারদের কাছেই যেতে হবে, সেই ওয়ার্ডেই ভর্তি হতে হবে, সেই আইসিইউতেই যেতে হবে। তো আমরা সেগুলো নিয়ে তাই জন্য চুপচাপ থাকি। কিন্তু এটাতে যেহেতু সেরকম কোনো বাধ্যবাধকতা নেই, তাই জন্য ডাক্তাররা সেই আন্দোলনটা করতে পারে। আমার প্রশ্ন যে ডাক্তাররা অবশ্যই আন্দোলন করতে পারে, সবাই আন্দোলন করতে পারে, তাদের কোনো অভাব অভিযোগ নিয়ে আন্দোলন করতে পারে, কিন্তু ডাক্তারদের কি কর্মবিরতি নেওয়ার কোনো স্কোপ আছে? যে আমরা সবাই আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গে এরকম একটি ঘটনা ঘটেছিল, একটি মেডিকেল কলেজে ডাক্তারদের মানে ট্রেনি ডাক্তারদের মারধর করেছিল বাইরের কিছু লোক, তাই নিয়ে পুরো আন্দোলন করে সমস্ত ডাক্তাররা পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি হাসপাতালে তারা চিকিৎসা বন্ধ করে দিয়েছিল, বেশিরভাগ ক্ষেত্রে 90% কেসে। সেটা মনে হয় করা যায় না, কারণ কিছু কিছু সার্ভিস আছে যেগুলো বন্ধ করা যায় না। ধরুন কোথাও কারেন্ট নেই 2 দিন 3 দিন ধরে, হয়তো 3-4 ঘন্টা কারেন্ট থাকে না, 2-3 ঘন্টা কারেন্ট থাকে না, ইলেকট্রিকের লোক এসে সেটা সারায়, আমাদের সঙ্গে বচসা হয়, আমরা কখনো কখনো হয়তো কেউ উত্তেজিত হয় তাদের মারধরও দিয়ে দেয়। এবার ধরুন ইলেকট্রিকের লোকেরা যারা ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করে তারা বললো আমরা সবাই কর্মবিরতি নিয়ে নিচ্ছি, সব জায়গায় একসঙ্গে পাওয়ার অফ হয়ে গেল। সেটা কি সম্ভব? চিন্তা করে দেখবেন। জল যারা সাপ্লাই করছে, পুলিশ, বাংলাদেশে আরেকটা ঘটনা ঘটেছে, পুলিশ কর্মবিরতিতে চলে গেছে, কোনো পুলিশ নেই, তাহলে যে যা খুশি তাই করছে। কোথাও আগুন দিচ্ছে, কোথাও আগুন দিচ্ছে, কাউকে মারছে, জ্বালাচ্ছে, পোড়াচ্ছে, ভাঙচুর করছে, কোনো পুলিশ নেই, পুলিশ কর্মবিরতি। সেরকমই পুলিশ, ডাক্তার, জল, ইলেকট্রিসিটি, এরকম বেশ কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলো সবাই মিলে কর্মবিরতিতে যাওয়া যায় না। মিলিটারি, ধরুন আমাদের দেশের ফোর্স, মিলিটারি, বিএসএফ, তারা যদি কর্মবিরতিতে চলে যায়, হঠাৎ করে কিছু একটা হলো, তাদের প্রচণ্ড বিক্ষোভ, তাদের ক্ষোভ সরকারের প্রতি, তারা গিয়ে কর্মবিরতিতে চলে গেল, বুঝতে পারছেন কি হবে? পাশের দেশ থেকে ফোর্স এসে আমাদেরকে আক্রমণ করে দিল, দখল করে নিল অনেকটা জায়গা, এরকম তো হতে পারে। তা আমাদেরকে কিন্তু খুব ভেবেচিন্তে স্টেপ ফেলতে হবে। সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক কথা বলতে পারেন, অনেকে অনেক কথা বলছেন এবং কোনো দায়বদ্ধতা থাকে না। আমি আমার প্রোফাইল থেকে কিছু বললাম, আমাকে সবাই মিলে খুব ট্রোল করলো, আমি আমার প্রোফাইলটা কি প্রাইভেট করে দিলাম, ব্যাস হয়ে গেল, আর কি আছে? কারো কোনো দায়বদ্ধতা নেই। প্রত্যেককে কিন্তু চিন্তা করতে হবে যে আমরা কি বলছি, আমরা কি করছি, সেটা আমরা একটু ভেবেচিন্তে করব, ভেবেচিন্তে যে কথাগুলো বলছি সেটা একটু ভেবেচিন্তে বলবো। কারণ দাঁড়াও পথিকবর আমাদের কবি বলেছিলেন, দাঁড়াও, আমাদের ভাববার টাইম চলে এসছে, যে টাইমটা খুব কমে যাচ্ছে আমাদের। আমরা চিন্তা করছি না, চিন্তা না করেই বেমক্কা কমেন্ট করে দিচ্ছি। আরেকটা অ্যাঙ্গেল আসছে এই খুন এবং ধর্ষণের ব্যাপারে, যে অ্যাঙ্গেলটা নিয়ে আমার মনে হলো যে কথা বলা দরকার। এখানে কিছু লোক তারা বাঙালি অবাঙালি খুঁজছে, যে খুন করেছে এবং ধর্ষণ করেছে, যে একজনকে ধরা হয়েছে, পুলিশ ধরেছে, সে কি বাঙালি না অবাঙালি? আরে সে বাঙালি হলেও সে অপরাধী, অবাঙালি হলেও সে অপরাধী, এবং অপরাধের গুরুত্ব কোনোটাতেই কিছু কমে না। কিন্তু না, বাঙালি হলে এটা তো অপরাধ নয়, অবাঙালি হলে এটা অপরাধ, এরকম কিছু কিন্তু নেই, হতে পারে না এরকম কিছু। সেরকমই আমি আজকে আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখছিলাম, সেখানে কেউ একজন বলছে যে তারা হিন্দু মুসলিম খুঁজছে, যে যারা এই ঘটনাটা ঘটিয়েছে বা যে ঘটিয়েছে, কয়েকটা কল্পিত নাম তারা নিয়ে আসছে, এখনো কিন্তু কল্পনা স্তরে, যে এই 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 লোক ইনভলভড। তারা হিন্দু না মুসলিম, দেখেছো 3টে মুসলিম নাম আছে, 2টো মুসলিম নাম আছে। তো কেউ খুন করলো, কেউ ধর্ষণ করলো, সে হিন্দু, বা যে খুন হলো, যে ধর্ষণ হলো, সে হিন্দু না মুসলিম, ঠিক আছে? এটা কি বড় কথা?
আপনারা চিন্তা করে দেখবেন, আপনারা ভাববেন, ভেবে বলবেন যে যে পরিবারের একটি মেয়ে ধর্ষিতা হচ্ছে, সেই পরিবার আমার আপনার পরিবারের মতনই পরিবার। হয়তো ইকোনমিক স্ট্যাটাস তাদের আলাদা হতে পারে, সে আমার থেকে বড়লোক হতে পারে, আপনার থেকে গরিবও হতে পারে, কিন্তু সেই পরিবারের কাছে, তার প্রিয়জনদের কাছে সে কিন্তু মেয়ে, বোন, কারোর বউ, কারোর বান্ধবী, এর মধ্যে কিন্তু কোনো হিন্দু মুসলিম নেই। যারা করছে এই জঘন্য অপরাধ, তাদেরও কিন্তু কোনো হিন্দু মুসলিম থাকতে পারে না। যদিও আমরা জানি যে কিছু কিছু ক্ষেত্রে জাতি দাঙ্গা হয়, যে কিন্তু সেটা খুব কম কেস, বেশিরভাগ কেসেই এর অন্য কোনো কারণ থাকে। তাই জন্য এই ধরনের কোনো কারণ খুঁজতে যাবেন না। এই ধরনের কোনো কারণ যদি খুঁজতে যান এবং উস্কানি দেন, তাতে কিন্তু আরো অনেক বড় বিপর্যয় ঘটতে পারে। যারা অন্যায় করেছে, এবং শেষে একটাই কথা বলবো, শেষ করার আগে আরো একটা কথা বলি। একটা লেখা পড়ছিলাম, ফেসবুকে খুব চলছে, কেউ একজন লিখেছে যে আগে তো নারী নির্যাতন হলে কুরুক্ষেত্র হতো, লঙ্কা কাণ্ড হতো, এখন আমরা মোমবাতি, কে আমাদের হাতে মোমবাতি ধরিয়ে দিয়েছে। দেখুন, মোমবাতি ধরে আমরা মিছিল করি, এটা প্রতীকী প্রতিবাদ ঠিকই, এটা আমরা করি কারণ আমরা অনেক সভ্য হয়েছি সেই সময় থেকে, আমরা গণতন্ত্রকে মেনে নিয়েছি, আমরা পুলিশের উপর বা যারা আইন প্রণয়ন করেন তাদের উপর ভরসা রাখি, আদালতের উপর ভরসা রাখি। সেটা যদি যেদিন আমরা রাখবো না, সেদিন কিন্তু সত্যিই আবার কুরুক্ষেত্র হবে, আবার লঙ্কা কাণ্ড হবে, তখন কিন্তু আপনিও ভালো থাকবেন না, আমিও ভালো থাকবো না। কুরুক্ষেত্র হয়েছিল দ্রৌপদীর বস্ত্রহরণের কারণে, এবং আরো অনেক কারণ ছিল। লঙ্কা কাণ্ড হয়েছিল সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেছিল সেই কারণে। দু ক্ষেত্রেই যারা ইনভলভ ছিল তারা হচ্ছে রাজা, এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ। এবং আপনারা জানেন নিশ্চয়ই যে লঙ্কা কাণ্ড শুধু হয়নি, লঙ্কার যুদ্ধ হয়েছিল, রাম রাবণের যুদ্ধ, রামায়ণের যুদ্ধ হয়েছিল, এবং লঙ্কা নগরী, স্বর্ণ লঙ্কা ধ্বংস হয়ে গেছিল। কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, আর্যাবর্ত প্রায় ধ্বংস হয়ে গেছিল। আমরা কি সেই ধরনের ধ্বংস চাই? সেটা বুঝে কিন্তু আমাদেরকে এগোতে হবে না। আমরা লিমিটেড স্কোপের মধ্যে জাস্টিস চাই। আমাদের কিন্তু জাস্টিস বা বিচারের সংজ্ঞা বদলে গেছে। তাই জন্যই কিন্তু আজ লঙ্কাকাণ্ড হয় না, কুরুক্ষেত্র হয় না, মোমবাতি মিছিল হয়। আমার সম্পূর্ণ শ্রদ্ধা তাদের জন্য যারা এর প্রতিবাদ করছেন, এই ঘটনা জঘন্য অপরাধের প্রতিবাদ করছেন, এবং সম্পূর্ণ শ্রদ্ধা তাদের জন্য যারা এর তদন্ত করছেন এবং যারা একে শাস্তি দেওয়ার প্রক্রিয়ার মধ্যে থাকবেন, তাদের জন্য সম্পূর্ণ শ্রদ্ধা। আমার ডাক্তারদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা, সাধারণ মানুষ যারা তাদের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমি আমার এই এপিসোড শেষ করছি। চেষ্টা করবেন ভালো থাকতে, চেষ্টা করবেন আনন্দে থাকতে, এই ঘটনাগুলোকে ভুলে যাবেন না। আবার কিছু ক্ষেত্রে হয়তো কিছুটা ভুলতেও হবে, কারণ জীবনকে তো এগিয়ে যেতে হবে। আমি ফিরে আসবো খুব শিগগিরই আরেকটা নতুন ভিডিও নিয়ে। এর পরের ভিডিওটা আশা করি বাংলাদেশের ঘটনা নিয়ে করব। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যদি আমার ভিউজগুলো ভালো না লাগে তাহলে সেটাও কমেন্টে নিশ্চয়ই জানাবেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, টাটা।